বছরেও কোনো সরকার এই কথাটা বলেনি, না শেখ হাসিনা, না খালেদা জিয়া, না কেউ, না এরশাদ, কিন্তু বললো কে? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে, সেই পরিকল্পনাটা উনি হাতে নিয়েছেন। রাজনীতিবিদরা অনেকটাই হাবুডুবু খাবে সেই পরিকল্পনা দেখে। পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে, ওপেন হয়ে যাবে নরেন্দ্র মোদীর একেবারে আন্ডার ওয়ে সহ। এখন আমার ধারণা যে একতরফা ব্যাটিং, সংখ্যালঘু নিয়ে ভারতের একতরফা ব্যাটিংটা বন্ধ হলো, বা একতরফা ব্যাটিং এর পাল্টা ব্যাটিং, তখন বাংলাদেশে পুরো ব্যাটিং করবে। ডক্টর ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বার্তা প্রমাণ করে বিএনপি জামাতের মধ্যে যে নির্বাচনী সমঝোতা হয়েছে সেটা ব্যর্থ হবে। যে আপনারা বারবার যে কথাটাকে সেল করার চেষ্টা করেন যে মুজিব স্বাধীনতার মহানায়ক, এর সপক্ষে আমাকে 10টা যুক্তি মাসুদ কামাল আপনি আমাকে দিতে পারবেন? দেশের জনগণকে কামানের সামনে ফেলে দিয়ে, বন্দুকের সামনে ফেলে দিয়ে, গাট্টি বস্তা পাইন্দা বিছনা গুছাইয়া কামাল হোসেনের শ্বশুর বাড়িতে থাকার জন্য পাকিস্তানে চলে যায়, তাকে আপনি মহানায়ক বানাই দিলেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মানে ভারতের এখন কামড়ানি শুরু হয়েছে, ভেতরে তাদের জ্বলছে, এখন কিছুই বলার নেই। পাকিস্তানের সাথে কেন বাংলাদেশ বৈঠক করছে? পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে এবং 15 বছর পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। এরপর পররাষ্ট্রমন্ত্রী আসবে, সেটাকে কটাক্ষ করে, এবং দেখেন মানে ভারতের মধ্যে কি ধরনের জ্বলুনি শুরু হয়েছে। তারা বলতেছে যে এই ডুবন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে কি লাভ, এতে বাংলাদেশের কোনো লাভ নেই, এবং এই সমস্ত করতে যে বাংলাদেশের অর্থনীতি আরো ডুবতে বসছে। তার কিছু কারণ তারা নিয়ে আসছে। ভারতের শাসক গোষ্ঠীর মুখপাত্র আনন্দবাজার একটা প্রতিবেদন করে তাদের যে ক্ষোভ বিক্ষোভগুলো ভিতরে আছে সেগুলি উগড়ে দিছে। শোনেন কি কি তারা বলার চেষ্টা করছে। তারা একটা রিপোর্ট করেছে, ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় ডুবছে তাদেরই অর্থনীতি। ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি, অর্থাৎ ভারতের সঙ্গে এই যে যুদ্ধ খেলা হচ্ছে, এই যে সুতা আমদানি বন্ধ, তারপরে স্থল বন্দর বন্ধ করা, এগুলো হচ্ছে যুদ্ধ খেলা। এর ফলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এই বার্তা নাকি তারা দিছে ঢাকাকে। এবং দেখেন পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের দিকে নাকি তারা নজর রাখছে। এটা বলছে যে তাদের যে বিদেশ মন্ত্রণালয়ের অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলতেছে এটা নজর রাখছে। কেন বাবা নজর রাখতে হবে কেন? এটা কি অধিকার নেই? বাংলাদেশ যখন যার সাথে বাণিজ্য বৈঠক করবে, অর্থনৈতিক বৈঠক করবে, এটা তো তাদের অধিকার। এখন এমন তারা অভ্যস্ত হয়েছে, যেহেতু হাসিনা কোনোভাবেই সংযোগ রাখতো না পাকিস্তানের সঙ্গে, তারা মনে করে সেই হাসিনার ওই নীতিটাই ভালো। এখনো যাতে বাংলাদেশের এই সরকার, ইউনূস সরকার সেই নীতিটা ফলো করে, অর্থাৎ পাকিস্তান দূরে দূরে থাকবে। এখানে বলা হচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ খেলায় নিজেদের অর্থনৈতিক বিপর্যয়কে ডেকে আনছে বর্তমান সরকার। তাতে বাংলাদেশের নাগরিকদের দুরবস্থা বাড়ছে, বই কমছে না বলে সেই রাষ্ট্রের সরকারকে অর্থাৎ বাংলাদেশকে বার্তা দিয়েছে সাউথ ব্লক, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলা হয় সাউথ ব্লক। শেখ হাসিনাকে সরানোর পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ক্রমশ বছর দিকে এগোচ্ছে, তার আগেই এই বার্তা দিছে দিল্লি ঢাকাকে। সূত্র বলছে যে ঘরোয়াভাবে 6টি বিষয়কে নির্দিষ্ট করে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক যে ত্রুটিগুলো সেগুলি তুলে ধরার চেষ্টা করছে সাউথ ব্লক। 1, ভারতের সঙ্গে কৃত্রিম সংঘাতের বাতাবরণ তৈরি করে বন্ধ করে, মানে কৃত্রিম বাতাবরণ তৈরি করে বন্দর বন্ধ করে ট্রান্সশিপমেন্ট আটকে রাখা। বাবারে, ট্রান্সশিপমেন্ট কারা বন্ধ করলো? তোমরা বন্ধ করছো। 2, যারা নিজেরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গিয়েছে সেই পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে বিকল্প অর্থনৈতিক সুযোগ সুবিধা চাইছে ঢাকা। ওই যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে বলছে যে আমাদের ওখানে কয়েক মিলিয়ন টাকা আছে, সেটা ফেরত দাও, ওটাকে আবার তারা এটা টেনে আনতেছে। আর পাকিস্তানের কাছে তো পাওনা তারা চাইবেই বাংলাদেশ। 3, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে হাত ছাড়ার সুযোগ না করে ক্রমাগত রাজনৈতিক লাভের সন্ধান করে যাওয়া, অর্থাৎ রাজনৈতিকভাবে ভারতকে তারা মোকাবেলা করতেছে বাংলাদেশ, সেখানে অর্থনৈতিক বিষয়টা তারা উপেক্ষা করছে। 4, একের পর এক বস্ত্র শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া, ওই বাংলাদেশের তৈরি গার্মেন্টস 60-65টা বন্ধ হয়েছে সেটাকে বলতেছে। 5,
মুদ্রাস্ফীতি 6 বেকারত্ব বৃদ্ধি। তো মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি এগুলি কি ভারতে নেই? এখানে বলা হচ্ছে যে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আম্মা বালোচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। 15 বছর পর দুই দেশের মধ্যে এই বৈঠকের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের, অর্থাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লির বক্তব্য যে পাকিস্তান সরকার নিজেই দেশবাসীকে রুটি খাওয়াতে পারে না, ভারত বিরোধিতা দেখাতে গিয়ে তার উপর অর্থনৈতিকভাবে নির্ভর করা মূর্খামি ছাড়া আর কিছু না। অর্থাৎ ভারত বিরোধিতা দেখাতে যে পাকিস্তানের উপর নির্ভর করা, এটা এক ধরনের মানে মূর্খের কাজ, এটা বলার চেষ্টা করছে। তাৎপর্যপূর্ণভাবে পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে করাচি এবং চট্টগ্রামের মধ্যে সরাসরি নৌ পরিবহনের বিষয়ে পাকা কথা হয়েছে, মানে চূড়ান্ত কথা হয়েছে। সেই সঙ্গে বিমান যোগাযোগ চালু করা হবে বলেও স্থির হয়েছে। এই সামগ্রিক পদক্ষেপ নয়াদিল্লির সঙ্গে আগামী দিনের সম্পর্ক তিক্ত করবে বলেই মনে করা হচ্ছে। আচ্ছা, কত বড় মানে মূর্খতা এবং নিচুতা, সংকীর্ণতা যে করাচির সাথে যে চট্টগ্রামের যে মানে জাহাজ চলাচল, এটা কি কোনো ভালো কাজ না? আমদানি রপ্তানি বাণিজ্যে কি এটার কোনো ভূমিকা নেই? দুই দেশের মধ্যে সম্পর্ক যদি হয় তাহলে জাহাজ চলাচল করবে না, বিমান চলাচল করবে না। এইটার কারণে মানে ভারতের সাথে সম্পর্ক তিক্ত হবে। দেখেন মনোভাব কিভাবে। এই কারণেই বোঝা যায় যে তারা বাংলাদেশকে হাসিনার সময় বাংলাদেশকে একেবারে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন রাখছে। ভারত এবং বাংলাদেশের রাজনীতি প্রশ্নে হঠাৎ পন্থা নিয়ে কি চলছে, এবার সেই প্রশ্ন বড় আকার নিতে চলেছে। কয়েকদিন আগে তৃতীয় দেশ পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করেছে ভারত। এরপর ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি সামনে এনেছে বাংলাদেশ। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, সুতো আমদানি বন্ধের বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা, কিন্তু তারও আগে স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাভুক্ত 3টি স্থলবন্দর এবং একটি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ করেছে ইউনূস সরকার। এখন স্থলপথে যদি আমদানি রপ্তানি না হয় তাহলে তো বন্ধ হবেই। এর ফলে ভারতের বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাধাপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই দাবি করছে নয়াদিল্লি। বক্তব্যে এতে বাণিজ্যের ক্ষতি শুধু নয়, দীর্ঘমেয়াদে লোকসান হবে বাংলাদেশের নাগরিকদের। একজন উস্কানি দিচ্ছে যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করতেছে, তোমাদের খবর আছে। গত কয়েক মাসে ঢাকা, সাভার, আশুলিয়া, ধামরাই, গাজীপুর মিলিয়ে 68টি শিল্প কারখানা বন্ধ আছে, অর্থাৎ গার্মেন্টস। এছাড়া আগামী মে মাস থেকে 6টি কারখানা বন্ধের ঘোষণা করেছে কেয়া গ্রুপ। বন্ধ হওয়া কারখানাগুলো অধিকাংশ তৈরি পোশাক ও বস্ত্রের। সংশ্লিষ্টরা বলছে যে অনাদায়ী ঋণ নিয়ে কড়াকড়ি আরোপ করায় অনেক কারখানা বন্ধ রয়েছে। আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেক কারখানার মালিক আত্মগোপনে থাকায় বেশ কিছু কারখানা রুগ্ন হয়ে পড়েছে। এছাড়া কিছু কারখানা উৎপাদন ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। এসব কারখানার শ্রমিকদের অনেকেই কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলন করছে। তাদের আন্দোলনের কারণে প্রায়ই বন্ধ থাকছে মহাসড়ক। ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে বলে খবর না, এটা ভুল তথ্য, বরং রপ্তানি বাড়ছে। যাক, এখন যত নেগেটিভ পয়েন্ট আছে সেগুলি জোগাড় করতেছে ভারত এবং সেগুলি প্রকাশ করার। আমি শুনেছি এখানে নাকি পিনাকি ভট্টাচার্যের বিশাল প্রভাব ছিল, তো ওনার ব্যাপারটা নিয়ে আমি খুব একটা মাথায় ঘামাই নাই, কারণ উনি নিজেও তো আধা দেশি আধা বিদেশি। একটা বিষয় আপনার কাছে আমি কথা বলতে চাচ্ছি। মাসুদ কামাল সাহেব, আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বলেছেন। আপনি বলেছেন যে উনি এই মুহূর্তে হাসিনার আমলে কথা বলতে পারতেন না, তো এই মুহূর্তে উনি চাইলে তো দেশে চলে আসতে পারেন, এবং আপনি বলছেন উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না কারণ উনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন। প্রথম কথা, আপনি খুব একটা শিক্ষিত মানুষ না, কারণ শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে সাবজেক্টটাকে এভাবে বলতেন যে আমি জানি না ডক্টর পিনাকি ভট্টাচার্য ওখানে অ্যাসাইলাম করেছে না সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে না অন্য কোনো বিষয়ে অ্যাপ্লাই করেছে, এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। ওনার সাথে আমার কখনো এগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না এবং আমি জানি না। কিন্তু একটা বিষয়, এটা সত্যি, কোনো ব্যক্তি যদি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম করে, হোয়েন তার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, ওই মুহূর্তে সে দেশে যেতে পারে না। ভেরি সিম্পল। এখন একটা কথা, একটা লোক বিদেশের মাটিতে গিয়ে দেশের দুরবস্থার প্রেক্ষিতে দেশের যদি সে পারসিকিউটেড হয় এবং তার জীবন যদি বিপন্ন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে, ওই ব্যক্তি বিদেশে অ্যাসাইলাম করতে পারে। আপনাকে যদি ঠান্ডা মাথায় মাসুদ কামাল আপনাকে আমি বলি, 50-এর এবং 60-এর দশকে মোসাদ্দেক ফল করার পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি নিজে ফ্রান্সে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম করেছে। উনি পলিটিক্যাল আশ্রয় নিয়ে ওখানে ছিলেন। এখন একটা কথা, আপনার
আপনি মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের ভিতরে তফাৎ একটা। আপনিও লেখাপড়া করেছেন, পিনাকি ভট্টাচার্য লেখাপড়া করেছে। এখন সমস্যাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যখন ব্যক্তি জীবনে সে যা কিছুই আগে করেছে, আগেরটার মূল্যায়ন করি না, আমি যদি এখনকারটার মূল্যায়ন করি, বিগত 17 বছরে পিনাকি ভট্টাচার্য সে একটা জনমত তৈরি করেছে গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের অস্তিত্বের পক্ষে। সেক্ষেত্রে উনি পেরেছেন 2-3 মিলিয়ন, মানে কি 20 থেকে 30 লক্ষ 40 লক্ষ লোককে উনি পেরেছেন উনার এই জনমতের পক্ষে নিতে, এবং এই জনমত নিয়ে উনি কথা বলেন। এখন এই জনমত তৈরি করার ক্ষেত্রে আপনার চেয়ে উনি কয়েক হাজার মাইল সামনে এগোনো। ওনার কথাটাকে, ওনার জনমত যেটা উনি তৈরি করেছে ওটাকে সবাই বিশ্বাস করে। আপনি যেমন বিশ্বাস করেন মাটি দিয়ে বানানো ওই নুনুটা, শিবলিঙ্গটা আপনার জন্য ভগবান, পিনাকি মনে করে না ওটা কোনো ভগবান না, ওটা কাদা দিয়ে বানানো ভগবান শিবের নুনু। তফাৎটা বুঝছেন মাসুদ কামাল? আপনি কি বুঝেছেন তফাৎটা কোথায়? আপনি যেটাকে ওই নুনুকে আপনি পূজা করবেন, ওটাকে মহানায়ক বানাবেন, 10 হাত 10 পায়ের ওই বস্তুকে আপনি আল্লাহ বানাবেন। পিনাকি ভট্টাচার্য বলেন না, আমি ওই নুনুটারে নুনু হিসাবেই দেখি, আমি ওই গরুটাকে গরু হিসাবেই দেখি, গো মাতা হিসাবে দেখি না, গরুটারে আমি মা হিসাবে দেখি না। মাসুদ কামাল সাহেব, আপনি কি বুঝতে পারছেন? ওকে, এখন পিনাকি যে জনমতটা তৈরি করেছে, ওই জনমতটার জন্য তার কিছু অব্লিগেশন আছে। কি অব্লিগেশন? এত বড় একটা জনগোষ্ঠীকে উনি একত্র করেছেন, এবং জনগোষ্ঠীকে একত্র করার পরে তার একটা টার্গেটকে সে সামনে দিয়েছে। এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করে, ভাই পিনাকি নাকি রয়ের দালাল, পিনাকি নাকি অমুকের দালাল। ভাই একটা কথা আমি বলি, আমি পিনাকির জীবনে বিশ্বাস করি না, আমি দেখিও না, আমি জানিও না পিনাকি কে, কিন্তু সো ফার সে সামনে আমাদের সবার সামনে যেটা প্রকাশ করছে, আমি দেখি একটা জনমত সে তৈরি করতে সমর্থ হয়েছে, এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সে যেসব কথাবার্তাগুলো বলে, ওই কথাবার্তাগুলো অত্যন্ত ভাইটাল যদি হয়, একজন সুস্থ সাংবাদিক হিসাবে আপনি কি তার নিরাপত্তা চাইবেন না? একজন সুস্থ শিক্ষিত সচেতন সাংবাদিক হিসাবে ওই লোকটার অবস্থানকে আপনি কি সম্মান করবেন না? ফর এক্সাম্পল, পিনাকি ভট্টাচার্য যদি বলে আমি আজকে বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার 24 ঘন্টার ভিতরে উনাকে যে অ্যাসাসিনেট করবে না, বা জেনারেল ওয়াকারের ডিজিএফআই বা সিআইডি অথবা এনএসআই পিনাকিকে যে অ্যাসাসিনেট করবে না, এটা আপনি কেমনে জানেন? ক্যান ইউ টেক ফুল রেসপন্সিবিলিটি দ্যাট পিনাকি ভট্টাচার্য আপনি দেশে আসেন, আমি দেশের সব আপনার নিরাপত্তা দেব, এই যোগ্যতা কি আপনার আছে? এই রিসোর্স আপনার আছে? আপনি তো আপনার ঘরের মধ্যে কি হয় ওইটাই সামলাইতে পারেন নাই, আপনি পিনাকির দায়িত্ব নেবেন। এখন আপনি পিনাকিকে বলছেন সুন্দর একটা মহিলা দেখলে আম্মা ডাকতে হবে। পিনাকি রে তো আমার এতটা ক্রেজি মনে হয় না। পিনাকি আলা হযরত আমি এটা বলছি না, পিনাকি ফেরেশতা আমি এটাও বলছি না, সে সাধারণ একজন মানুষ, কিন্তু একটা জায়গায় অসাধারণ। আপনি যেখানে ডাকলে, আপনি ফলো করলে আপনার ওখানে 300, 400, 1000, 5000 লোক যায়, কিন্তু পিনাকির ওখানে কয়েক লক্ষ লোক যায়। তো সেক্ষেত্রে আপনার চেয়ে তো কোয়ালিটির দিক থেকে তার কিছুটা হইলেও সে একটু সুপিরিয়র নাকি? এখন আপনি বলবেন হ্যাঁ মিথ্যা তথ্য। আরে ভাই, সত্য আর মিথ্যা তথ্য, ওনার ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা মিথ্যা তথ্যকে রিবাট করে প্রমাণ করেন না কেন যে উনি একটা ভণ্ড? আপনি প্রমাণ করেন না কেন যে উনি রয়ের দালাল? আপনি কেন প্রমাণ করেন না যে পিনাকি আসলে একজন চুপার উস্তুম? এটা তো পারছেন না। কিন্তু কি পারছেন জানেন? পিনাকি বদনাম করে এখন বলছেন সে অন্য একজন আর মাকে দেখলে সে মা ডাকবে। আমি পিনাকিরে কখনোই দেখি না সে অন্য একজনের মা ডাকবে। পিনাকি যদি এত সহজে অন্য একজনের মা ডাকে, তাইলে তো বহু আগে পিনাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনারে আর আমাদের মুসলিম সম্প্রদায়ের খুশি করতে পারতো। এখনো তো করে নাই। তো ঈদের সময় তার শুভেচ্ছায় দেখেন না, সে বলছে দোয়া করেন আমার জন্য, আমি যেন কোনোদিন সত্যিকার অর্থে
আপনাদেরকে বুকে জড়ায় ধরে ঈদ মোবারক বলতে পারি। কথাটা কি আপনি শুনছেন? আমি তার ঈদের শুভেচ্ছাটা আমি শুনছি। আমার একজনে পাঠাই বলছে, দেখেন পিনাকি কি করে বর্ণামি করছে, কিন্তু আমি ওর মধ্যে বর্ণামের কিছু দেখি না। আমি যদি পিনাকির মধ্যে বর্ণামের কিছু দেখি, তার হাড় আর মাংস আলাদা করে আমি সমালোচনা করবো, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ভাইরে, জাস্ট একটা লোককে ফর দ্য সেক অফ ক্রিটিসিজম আপনি এভাবে সমালোচনা করবেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। ইভেন ইফ ইউ আর এ প্রফেশনাল জার্নালিস্ট, ডাজ দ্যাট মেক এনি সেন্স দ্যাট ইউ আর ক্রিটিসাইজিং সামওয়ান ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ সামথিং দ্যাট ইউ ক্যান নট রিচ হিম? আপনি তাকে রিচ করতে পারবেন না, অথবা তার সফলতাকে আপনি রিচ করতে পারবেন না। আপনি এখন দূরে দাঁড়াইয়া ওই লোকটাকে ডেমোনাইজ করতে হবে। মাসুদ কামাল, পিনাকির সাথে আজ অবধি আমার সাথে কোনোদিন কথাই হয় না, আমি চিনিও না লোকটাকে। কিন্তু একটা সত্য কথাকে যেই বলুক, আমার ঘরের চাকরও যদি সত্য কথা বলে, আমি ওই সত্যটাকে সমর্থন করি। আমার প্রতিবেশী একজন হিন্দু মানুষ, গর্বিত বাংলাদেশে, সে যদি সত্য কথা বলে, আমি তাকে সম্মান করব, হোক না হিন্দু, কিন্তু কথাটা তো সত্যি। as far as I'm concerned, পিনাকির ব্যাপারে বহু লোকের সন্দেহ আছে, কিন্তু কেউ কি আজ অবধি একটা প্রমাণ করতে পারছে যে পিনাকির সাথে রয়ের এই কানেকশন আছে, বা পিনাকি ভট্টাচার্যের এই কথাটা অথেন্টিক না? হ্যাঁ, পিনাকির কথা বলেছে, আগে সে জামাত বিরোধী কথা বলেছে, ইসলাম বিরোধী কথা বলেছে, অনেক ভণ্ডামি আছে, ফার্মাসিউটিক্যাল নিয়েও তার চুরি শেষামি ভণ্ডামি আছে, কাপুরুষতা আছে। আমি শিওর এটা সম্পর্কে পিনাকি হয়তো কখনো ব্যাখ্যা দিছে অথবা দিবে, আপনি ওইটা নিয়ে সমালোচনা করেন। কিন্তু পিনাকি কেন বাংলাদেশে আসে নাই, পিনাকি কারে মা ডাকছে, ওইখানে বসে সে মদ খাবে না শ্যাম্পেইন খাবে, আপনাকে কে নিষেধ করছে? আর একটা কথা, পিনাকি ওইখানে থাইকা তো ভাই 2টা টাকা বাংলাদেশে কাউরে না কাউরে পাঠায় না। সে তাইলে বিদেশে থেকে তো একটা ফরেন কারেন্সি সে তো ওখান থেকে যোগান দিচ্ছে দেশে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।